ডলার এই শব্দটির সাথে আমরা সর্ববিস্তর সবাই পরিচিত। এই ডলার হলো আসলে আমেরিকান মুদ্রা। যেমন বাংলাদেশি মুদ্রার নাম টাকা, তেমনি আমেরিকার মুদ্রার নাম ডলার। পৃথিবীর অর্থনীতির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে প্রয়োজনীয় ও শক্তিশালী মুদ্রা হলো এই মার্কিন ডলার। বিশ্বে এই ডলারের প্রভাব এতটাই বেশি যে সারা বিশ্বে প্রায় 90% লেনদেন মার্কিন ডলার দ্বারা হয়ে থাকে। বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশ তাদের রিজার্ভ ব্যাংকে সোনার পাশাপাশি ডলারও মজুত করে রাখে। কারণ সোনার দাম যেমন স্টেবল, অর্থাৎ হুট করে দাম বাড়ে বা কমে না, ঠিক তেমনি ডলারের দামও হুট করে বাড়ে বা কমে না। এবার প্রশ্ন হলো, বাংলাদেশ নিজেদের মুদ্রা ছেড়ে কেন ডলার দিয়ে বিদেশি পণ্য কেনে? কেন ডলার সোনার মতোই দামি? আর কিভাবে ডলার এত শক্তিশালী একটি কারেন্সি হলো? তো বন্ধুরা, আমি সবুজ ফিরোজ রয়েছি আপনাদের সাথে। আজকের প্রতিবেদনে ডলারকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার পেছনে আমেরিকার যে ষড়যন্ত্র ছিল তা আপনাদেরকে জানাবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বিশ্বের উন্নত দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এই দেশগুলির অর্থনৈতিক যুদ্ধের কারণে সম্পূর্ণরূপে ভেঙে পড়ছিল, তখন সেই মুহূর্তে আমেরিকা ছিল একমাত্র দেশ যাদের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া তো দূরের কথা, বরং অন্যান্য দেশগুলির তুলনায় অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে ছিল। এর মূল কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র আর রসদ বিক্রি করেছিল এবং তার মূল্য সোনার মাধ্যমে সংগ্রহ করেছিল। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলির অর্থনীতি কিভাবে পুনর্নির্মাণ করা সম্ভব এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির অর্থনীতি কিভাবে ঠিক করা যায় সে বিষয় নিয়ে 44টি দেশ আমেরিকার ব্রেটন উডস এর একটি সভাতে মিলিত হয়েছিল। কিন্তু সে সময় যেহেতু আমেরিকা ছাড়া বাকি সব দেশগুলোর অর্থব্যবস্থা ভেঙে পড়েছিল, তাই আমেরিকা এই দেশগুলোর কাছে একটি প্রস্তাব রাখে। তারা বলে, এবার থেকে যখন একটি দেশ অন্য একটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, তখন আপনারা সোনার পরিবর্তে ডলারের মাধ্যমে পেমেন্ট করুন। এতে আপনাদের দেশের সোনা সুরক্ষিত থাকবে। আর এই দেশগুলো তাদের সোনা আমেরিকার কাছে জমা রেখে সমান পরিমাণে ডলার নিতে পারবে। এ সময় আমেরিকার এই প্রস্তাবে ব্রিটেন সবার প্রথমে সম্মতি জানায়। তখন বাকি 43টি দেশও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ আমেরিকা অর্থব্যবস্থা তখন সব থেকে শক্তিশালী। এই দেশগুলো তাদের সোনা রেখে আমেরিকা থেকে ডলার নেয় এবং ডলার দিয়ে তারা বিভিন্ন দেশের সাথে কেনাবেচা করতে থাকে। ফলে ডলার ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে 1970 সাল আসতে আসতে আমেরিকা তাদের ডলার প্রিন্টিং নিজেদের ইচ্ছে মতো করতে থাকে, যাতে তারা মার্কেটে আরও বেশি পরিমাণ ডলার পুশ করতে পারে। এ সময় বাকি দেশগুলো এ নিয়ে আপত্তি জানায়, কারণ ডলার যদি মার্কেটে বেড়ে যায় তাহলে তারা যে সোনা আমেরিকার কাছে রেখেছিল তার দামও অনেক কমে যাবে। 1971 সালে ফ্রান্স আমেরিকার কাছে নিজেদের সোনা ফেরত চায়, কারণ তারা আর ডলারের উপর ভরসা করতে পারছে না। আমেরিকা বুঝতে পারে ফ্রান্সের দেখাদেখি যদি বাকি দেশগুলো তাদের সোনা ফেরত নিয়ে নেয় এবং ডলারের ব্যবহার বন্ধ করে দেয়, তখন আমেরিকার অর্থব্যবস্থা ভেঙে পড়বে। তখন আমেরিকা ফ্রান্সকে ডলারের বদলে সোনা ফেরত দিতে অস্বীকার করে। 1971 সালে যখন ফ্রান্স আমেরিকা থেকে ডলারের বদলে তাদের জমা রাখা সোনা ফেরত নিতে চায়, তখন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সরাসরি টিভিতে এসে জানিয়ে দেন সোনা ফেরত দেওয়া হবে না এবং 1971 সালে 15 আগস্ট ব্রেটন উডস সিস্টেমকে পুরোপুরি বাতিল করে দেন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, এখন থেকে সোনার বিপরীতে মার্কিন ডলার ছাপানো হবে না। ডলারের মান নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের মাধ্যমে। এই ঘোষণার পর পুরো পৃথিবীর জন্য আমেরিকান ডলারের মূল্য শূন্য হয়ে যায় এবং অন্যান্য দেশগুলো তাদের কাছে মার্কিন ডলার নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেন। এই ঘটনার পর আমেরিকার কাছে সোনা গচ্ছিত রেখে ডলারে নেওয়া দেশগুলির বিশাল পরিমাণ ক্ষুব্ধ হয়ে ওঠে। তাই সে সময় নিজের ভাবমূর্তি বজায় রাখতে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে সমস্ত দেশের রিজার্ভে থাকা আমেরিকান ডলারের বিনিময়ে সেই দেশগুলিকে কিছু না করতেই দিতে হতো। এ সময় আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এমন একটি ষড়যন্ত্র করেন যা শুনলে আপনার মাথাও ঘুরে যাবে। এ সময় আমেরিকার রাষ্ট্রপতির নজরে পড়ে সৌদি আরবের উপর এবং তার মাথায় খেলে যায় এক বিরাট কূটনৈতিক বুদ্ধি। সৌদি আরব হলো এমন একটি দেশ যার কাছে প্রাকৃতিকভাবেই পৃথিবীর সর্ববৃহৎ তেলের খনি আছে। সেই মুহূর্তে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সংঘটিত 6 দিনের যুদ্ধে আরব খুব খারাপ অবস্থায় হেরে গিয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই সে সময় সৌদি আরব নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই বিশেষ সময়ে সৌদি আরবে পৌঁছান আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তিনি আরবের রাজা ফয়সালকে সৌদি আরবে থাকা তেল পুরোপুরি পৃথিবীতে মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করার পরামর্শ দেন এবং তার পরিবর্তে আমেরিকায় সৌদি আরবকে এবং সৌদি আরবের তেল ভান্ডারকে নিরাপত্তা দেওয়ার
প্রতিশ্রুতি দেন। এই একই প্রস্তাব আমেরিকা সেই মুহূর্তে ওপিইসি এর অন্যান্য সদস্য দেশগুলিকেও দেন। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা সৌদি আরব এই প্রস্তাব নাকচ করে দেওয়ার স্পর্ধা না দেখিয়ে রিচার্ড নিক্সনের কথায় রাজি হয়ে যান। এতদিন পর্যন্ত যে সৌদি আরব আসল সোনার পরিবর্তে তাদের প্রাকৃতিক তেল বিক্রি করেছিল, এখন তারাই ওই তেল মার্কিন ডলারে বিক্রি করতে শুরু করেন, যে ডলারের মূল্যমান ওই মুহূর্তে শূন্য ছিল। এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে জন্ম হয় পেট্রোডলার। এই পেট্রোলের অর্থ হল পেট্রোলিয়াম রপ্তানির মাধ্যমে একটি দেশে প্রাপ্ত মোট জাতীয় মুদ্রার পরিমাণ। এই পদ্ধতির মাধ্যমে আরব দেশগুলি পুরোপুরি আমেরিকার হাতে চলে যায়। এরপর সমগ্র বিষয় আলোকপাত করলে দেখতে পাবেন যে কিভাবে আমেরিকা মূল্যমানের দিক দিয়ে শূন্য হয়ে যাওয়া মার্কিন ডলারকে পুনরায় ব্যবহারের মাধ্যমে মূল্যমানে আবারও শীর্ষ অবস্থায় তুলে ধরল। আরব দেশগুলো থেকে তেল কেনার জন্য অন্যান্য দেশগুলো তাদের কাছে রিজার্ভ করে রাখা মার্কিন ডলার ব্যবহার করতে লাগলো এবং এই সুযোগে আমেরিকা মার্কিন ডলারের বিনিময়ে প্রাপ্ত সোনা মজুত করে নিল আবারও, এবং পূর্বের মজুত করে রাখা সোনা ফেরতও দিতে হলো না কোনো দেশকে। এরপর 1973 সালে আবারও আরবের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। তখন ওই যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে। সেই মুহূর্তে আমেরিকার ষড়যন্ত্রের কথা বুঝতে পারে আরবের দেশগুলি। তারা বুঝতে পারে তাদের বোকা বানানো হয়েছে, কারণ তখন আমেরিকান ডলারের বিশ্বের একমাত্র শক্তিশালী রিজার্ভে পরিণত হয়েছে। এছাড়া আমেরিকার মতো একটি শক্তিশালী দেশের সঙ্গে চুক্তি ভঙ্গ করলে তার ফলস্বরূপ যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে তা সামলানোর মতো অবস্থা আরব দেশগুলির নেই। আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ওপিইসি এর দেশগুলোকে সৌদি আরবের প্রাকৃতিক তেল আমেরিকান ডলারে বিক্রি করার জন্য বাধ্য করা, যার জন্য আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রে আমেরিকান ডলারের ব্যবহার প্রতিটি দেশের জন্য বাধ্যতামূলক হয়ে থাকে। সে সময় থেকে এখন পর্যন্ত আমদানি রপ্তানির সিংহভাগই মার্কিন ডলারে হয়, যেখানে মার্কিন ডলারের প্রতিদিন লেনদেনের পরিমাণ প্রায় 90% দেখা গেছে, আর ইউরো হচ্ছে 21%। এক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অন্যান্য মুদ্রাগুলো কোনোভাবেই ডলারের সঙ্গে পাল্লা দিতে পারে না এখন পর্যন্ত। তবে পরবর্তীকালে কি হবে বা হতে চলেছে তা তো সময়ের সাথে জানা যাবে। তো বন্ধুরা, বুঝলেন তো কিভাবে আমেরিকা বিশাল ষড়যন্ত্র করে ডলারকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা বা ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সিতে পরিণত করেছে। এই বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি তা জানাতে ভুলবেন না।